মহাজন মশাই, এবারের বন্যায় আমার সব ধান জলে ডুবে পচে গেছে, ঘরে এক মুঠো চালও নেই। তাতে আমার কি হরিপদ? আমার টাকা কি বন্যায় ভেসে গেছে নাকি তোমার ধান? যদি দয়া করে আর কয়েকটা মাস সময় দেন, আমি সুদ আসল সব মিটিয়ে দেব, কথা দিচ্ছি মহাজন মশাই। সময়ের একটা দাম আছে, আর সেই দামও মাপা হয় টাকায়। কাল সকালের মধ্যে হয় টাকা মিটিয়ে দেবে, নয়তো জমির দলিলে টিপসই দিয়ে যাবে। ওই জমিটুকুই তো আমার শেষ সম্বল, ওটা চলে গেলে বউ বাচ্চা নিয়ে না খেয়ে মরব যে। সে তোমার সমস্যা, আমার নয়। যার টাকা নেই তার কান্নাও কেউ শোনে না। কাল সকালে দলিল নিয়ে এসো, নয়তো লোক পাঠাবো। হরিপদ চলে যেতেই পাশে দাঁড়ানো বিশ্বস্ত কর্মচারী মদন সাহস করে মুখ খুলল। কর্তা, হরিপদ তো বহুদিনের পুরনো প্রজা। এবার বন্যায় তো গ্রামের সবার ফসলই নষ্ট হয়েছে। একটু সময় দিলেই কি খুব ক্ষতি হয়ে যেত? দয়া দেখাতে দেখাতেই গরিব মানুষ মাথায় চড়ে বসে মদন। আমি এই সম্পদ ভিক্ষা করে গড়িনি, বুদ্ধি খাটিয়ে গড়েছি। যেমন আজ্ঞা কর্তা। শোনো, সামনের হাটে বড় একটা ব্যবসার কথাবার্তা আছে। চুক্তিটা হয়ে গেলে আমার সম্পদ দ্বিগুণ হয়ে যাবে। জঙ্গলের পথে গেলে 2 দিনে পৌঁছানো যায়, বড় রাস্তায় 4 দিন লাগে। কাল ভোরেই রওনা দেব জঙ্গলের পথ ধরে। কর্তা, ওই জঙ্গলের পথ নিয়ে গ্রামের বুড়োরা অনেক কথা বলে রাতে নাকি মানুষ হারিয়ে যায় ওখানে। বড় রাস্তা দিয়ে গেলেই তো নিরাপদ হয় কর্তা। ওসব গাইয়া কুসংস্কার মদন। আমার সাথে 3 জন সশস্ত্র প্রহরী থাকবে। 2 দিনের লাভ আমি ছাড়ছি না। কাল ভোরেই রওনা, আর কোনো কথা নয়। ঠিক আছে কর্তা। পরদিন ভোরের আলো ফোটার আগেই নরেশের ছোট কাফেলা রওনা দিল। মাল বোঝাই একটা গরুর গাড়ি, সাথে মদন আর 3 জন প্রহরী, আর সবার সামনে দাম্ভিক পায়ে হাঁটা মহাজন নিজে। কর্তা, বেলা গড়ানোর আগে অর্ধেক পথ পার করতে পারলে ভালো হয়। গাছপালা যত ঘন হবে পথ চেনা তত কঠিন হয়ে যাবে। চিন্তা করো না, এই পথ আমি আগেও একবার শুনেছি বণিকদের মুখে। সোজা পথ, ভুল হবার কথা নয়। আপনার সাহস দেখে আমাদেরও ভরসা হচ্ছে কর্তা। সকালের প্রথম কয়েক ঘন্টা সবকিছু স্বাভাবিকই মনে হলো, কিন্তু বেলা যত গোড়ালো গাছপালা তত ঘন হতে লাগল। কিছু দূর এগোতেই গাছের আড়াল থেকে বেরিয়ে এলো এক ভয়ঙ্কর হুঙ্কার। কেউ নড়বে না, যা কিছু সাথে আছে চুপচাপ নামিয়ে দাও, নইলেই জঙ্গলই হবে তোমাদের শেষ ঠিকানা। ডাকাত ডাকাত পড়েছে, সবাই পালাও, নিজের প্রাণ বাঁচাও। ওদের সংখ্যা অনেক কর্তা, আমরা পারবো না লড়তে। থামো থামো, আমি নরেশ সাহা, সোনাপুরের সবচেয়ে বড় মহাজন। টাকা দিয়ে যা খুশি মিটমাট করা যায়। টাকা? মহাজন সাহেব, আজ তোমার সেই টাকাই তো আমাদের হাতে চলে আসছে। তুমি নিজে থেকে না দিলেও আমরা নিয়েই নিচ্ছি। মুহূর্তের মধ্যে মদন আর প্রহরীরা যে যেদিকে পারল ছুটে পালালো। নরেশ একা রয়ে গেলেন ডাকাতদের সামনে। এসব আমার সারা জীবনের সঞ্চয়, দয়া করো, সব নিয়ে যেও না। দয়া চেয়ে লাভ নেই মহাজন। তুমি নিজে কখনো কারোর কথা শুনেছ? একে আর নড়তে দিও না, নয়তো লোক ডাকবে। এক আঘাতে নরেশ মাটিতে লুটিয়ে পড়ল। একে এখানেই ফেলে রাখো, চলো, বেশি দেরি করা ঠিক হবে না। নরেশ সেখানেই অজ্ঞান হয়ে পড়ে রইল। পরদিন ভোরে জঙ্গলে কাঠ কাটতে এসেছিল গরিব কাঠুরিয়া রাখাল। ঝোপের পাশে পড়ে থাকা একটা নিথর দেহ দেখে সে থমকে দাঁড়ালো। এ কি গো, এভাবে পড়ে আছে কেন এখানে? জামা কাপড় দেখে তো ধনী মানুষ মনে হচ্ছে। নিঃশ্বাস আছে, তবে খুব দুর্বল। শরীরে আঘাতের দাগও দেখা যাচ্ছে। এভাবে ফেলে রাখলে চলবে না, মানুষটাকে বাঁচাতে হবে। কাঠের বোঝা ফেলে রেখে রাখাল তাকে কাঁধে তুলে নিল আর হাঁটা দিল তার ছোট্ট কুঁড়ে ঘরের দিকে। রাখালের ঘরে ফিরতেই তার স্ত্রী সুবালা ছুটে এলো। ওগো, একে কাণ্ড, একে কোথায় পেলে তুমি? জঙ্গলে পড়েছিল আহত অবস্থায়। মানুষ বিপদে পড়লে তার জাত পরিচয় দেখতে নেই, আগে বাঁচাতে হবে। রাখাল আর সুবালা মিলে অচেনা মানুষটার সেবা যত্নের ব্যবস্থা করল। গ্রামের কবিরাজ ডেকে চিকিৎসাও করালো। নিজেদের সামান্য সংসারের মধ্যেই দুজনে যত্নের কোনো ত্রুটি রাখল না।
কবিরাজের চিকিৎসার পরপরই জ্ঞান ফিরে এলো নরেশের। চারিদিকে তাকিয়ে বুঝল সে একটা অচেনা দরিদ্র ঘরে শুয়ে আছে। তুমি তো আমাকে চেনো না, তবু এত সেবা করলে কেন? আমার কাছে এখন এর প্রতিদান দেওয়ার মতো কিছুই নেই। প্রতিদানের হিসেব করে কেউ মানুষের সেবা করে না বাবু। বিপদে পড়া মানুষকে সাহায্য করাটাই তো মানুষের ধর্ম। আমাকে চিনলে হয়তো তুমি এত যত্ন নিতে না। নাম দিয়ে আমরা মানুষ চিনি না বাবু, আমরা চিনি কে বিপদে আছে আর কে সেই বিপদ থেকে বাঁচার যোগ্য। আমি সারা জীবন ভেবে এসেছি টাকা ছাড়া কেউ কারোর উপকার করে না, অথচ এই মানুষটা নিজে না খেয়ে আমাকে সাহায্য করেছে। সেই রাতে ঘুম এলো না নরেশের চোখে। জীবনে প্রথমবার সে নিজের ভিতরে তাকিয়ে দেখল, আর যা দেখল তাতে নিজেই লজ্জা পেল। কয়েকদিনে শরীর কিছুটা সেরে উঠল নরেশের। একদিন সন্ধ্যায় উঠোনে বসে গল্প করছিল সে রাখালের সাথে। রাখাল, তোমাদের তো নিজেদের খাবারই ঠিকমতো জোটে না, তবুও তোমরা এত সুখী থাকো কি করে? আমার কাছে এত সোনাদানা ছিল, তবু এমন প্রশান্তি কখনো অনুভব করিনি। সুখ পেটে থাকে না বাবু, থাকে মনে। আমরা যা আছি তাতেই খুশি থাকি, একে অপরের পাশে থাকি। আমাদের ঘরে সোনা নেই ঠিকই, কিন্তু একে অপরের উপর ভরসা আছে বাবু, সেটাই আমাদের সবচেয়ে বড় সম্পদ। আমি তো সব সময় গরিব মানুষদের ছোট চোখে দেখেছি, ভেবেছি তারা দুর্বল, অক্ষম। কিন্তু আজ বুঝছি আসল বল যেটা, সেটা তো তোমাদের মধ্যেই আছে। মানুষ ভুল করে বাবু, তাতে দোষ নেই। দোষ তখনই হয় যখন ভুল বুঝেও শোধরানোর চেষ্টা করে না। সেই মুহূর্তে নরেশের মনে জেগে উঠল একটি নতুন প্রশ্ন। সত্যিই কি টাকাই এই পৃথিবীর সবচেয়ে বড় সত্যি? পরদিন সকালে নরেশ একা জঙ্গলের ধারে হাঁটতে বেরোল। হঠাৎ গাছের ফাঁক দিয়ে তার সামনে এসে দাঁড়ালো এক অদ্ভুত সোনালি রঙের হরিণ। এ কি, এমন হরিণ তো কোনোদিন দেখিনি। গায়ের রং যেন খাঁটি সোনার মতো চকচক করছে। আমি সাধারণ হরিণ নই নরেশ, তোমার মনের অস্থিরতা আমি দেখতে পাচ্ছি। তুমি আমার নাম জানলে কি করে? তুমি কে? সেটা এখন গুরুত্বপূর্ণ নয়। বলো তো, তুমি কি সত্যি তোমার হারানো সম্পদ ফিরে পেতে চাও? চাই তো, কিন্তু আজকাল মনে হয় সেটা আর আগের মতো এতটা জরুরি নয়। তাহলে আমার পিছু পিছু এসো। এই পথ তোমাকে এমন এক জায়গায় নিয়ে যাবে যেখানে তোমার আসল পরীক্ষা অপেক্ষা করছে। স্বর্ণ হরিণের পিছু পিছু নরেশ জঙ্গলের আরও গভীরে ঢুকে পড়ল। আর কত দূর? এই পথ তো শেষই হচ্ছে না। ধৈর্য ধরো নরেশ, যা তুমি খুঁজছ তা সহজে পাওয়া যায় না। কথা শেষ হবার আগেই হরিণটা চোখের সামনে হাওয়ায় মিলিয়ে গেল। চারিদিক শুধু গাছ, ছায়া আর নিস্তব্ধতা। পথ যখন এতদূর নিয়ে এসেছে, ফিরে যাওয়ার মানে হয় না, সামনেই এগোই। কিছুদূর এগোতেই পথের বাঁকে নরেশ দেখল এক অতি বৃদ্ধ মানুষ কাঁধে বিশাল এক বস্তা নিয়ে কষ্ট করে হাঁটছে। আর যেন পারছি না বহন করতে। এই বোঝা যেন প্রতি পদে আরও ভারী হয়ে উঠছে। কাকা, আপনার তো অনেক কষ্ট হচ্ছে দেখছি। বস্তাটা আমাকে দিন, আমি একটু পথ বয়ে নিয়ে যাই, আপনি একটু জিরিয়ে নিন। এই বস্তা যে খুব ভারী বাবা, তুমি সামলাতে পারবে তো? সবাই তো এমন প্রস্তাব দেয় না। আপনি যখন এতটা পথ একা বয়ে এনেছেন, আমি নিশ্চয়ই কিছুটা পথ বইতে পারব। দিন, আমার কাঁধে দিন কাকা। তোমার মুখ দেখে তো মনে হয় না তুমি এমন ভারী কাজে অভ্যস্ত। তবু তুমি এগিয়ে এলে, এটাই আসল পরিচয় বাবা। কয়েকদিন আগেও হয়তো আমি এভাবে এগিয়ে আসতাম না কাকা, কিন্তু এখন মনে হয় অন্যের বোঝা কমাতে পারলে নিজের মনও হালকা হয়। সত্যিই তো অনেক ভারী কাকা। এর মধ্যে কি আছে যে এত ওজন? এর চেয়েও ভারী হয় মানুষের অহংকারের বোঝা বাবা। যে মানুষ সেই বোঝা কাঁধে নিয়ে ঘোরে, তার চেয়ে দুর্ভাগা আর কেউ নেই এই পৃথিবীতে। অহংকারের বোঝা, এই কথাটা যেন সরাসরি আমার বুকে গিয়ে বিঁধল। যে মানুষ সেই বোঝা নামাতে শেখে, তার কাছে পৃথিবীর
আর কোনো বোঝাই তখন ভারী মনে হয় না বাবা। সত্যি বলতে কয়েকদিন আগেও এই প্রশ্নের কোনো মানেই বুঝতাম না কাকা। এখন মনে হয় বহুদিন ধরে আমি সেই বোঝাই বয়ে বেড়িয়েছি নিজের অজান্তে। সেটা বোঝাই তো প্রথম ধাপ বাবা। বাকি পথটা তুমি নিজেই খুঁজে নেবে। হাঁটতে হাঁটতে হঠাৎ চারপাশ ঘন কুয়াশায় ঢেকে গেল। কাকা, এই কুয়াশা তো হঠাৎ কোত্থেকে এলো? একটু আগেও তো আকাশ পরিষ্কার ছিল, রোদও ছিল। কোনো উত্তর এলো না। নরেশ পাশে তাকিয়ে দেখল বৃদ্ধ আর নেই, যেন কুয়াশার সাথে মিশে গেছে সে। কাকা, ও কাকা, কোথায় গেলেন আপনি? আমি তো এখনো আপনার বস্তাটা কাঁধে নিয়েই দাঁড়িয়ে আছি। যা হবার হবে, তবু ভয় পেয়ে দাঁড়িয়ে থাকলে চলবে না, এগিয়েই যাই। অনেকক্ষণ অপেক্ষা করেও বৃদ্ধের দেখা না পেয়ে নরেশ একটা গাছের গোড়ায় বসে পড়ল, কাঁধ থেকে ভারী বস্তাটা নামিয়ে রাখল সামনে। এত ভারী বস্তা কাকা এভাবে ফেলে গেলেন কেন? ভেতরে কি আছে একবার দেখা দরকার, হয়তো কোনো ঠিকানা বা চিহ্ন পাওয়া যাবে। যদি ভেতরে ওনার পরিচয়ের কিছু থাকে তবে খুঁজে বের করে ফিরিয়ে দেওয়া উচিত। ভেতরে তাকাতেই তার চোখ বিস্ময়ে বিস্ফারিত হয়ে গেল। এ তো সোনার মোহর, মুক্ত, রত্ন। এ যে হুবহু আমার সেই হারিয়ে যাওয়া সম্পদ, যা ডাকাতরা জঙ্গলে ছিনিয়ে নিয়ে গেছিল। এ কি করে সম্ভব? এই বৃদ্ধ, এই হরিণ, এসব কি তবে কোনো পরীক্ষা ছিল আমার জন্য? বস্তার একদম নিচে ভাঁজ করা একটা পুরনো কাগজ চোখে পড়ল নরেশের। কাঁপা হাতে সেটা খুলে পড়তে শুরু করল সে। নরেশ, তুমি যে বৃদ্ধকে সাহায্য করলে, সে ছিল তোমার শেষ পরীক্ষা। ডাকাতের হাতে সব হারিয়ে তুমি বুঝেছিলে সম্পদ কতটা ক্ষণস্থায়ী। কিন্তু আসল পরীক্ষা ছিল সব হারানোর পরেও তোমার মনে মানুষের প্রতি মমতা টিকে আছে কিনা। তুমি সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। এই সম্পদ আজ থেকে আবার তোমার, তবে এবার এটা বহন করো বিনয়ের সাথে, অহংকারের সাথে নয়। আমি এতদিন ভেবেছি টাকাই সবকিছুর উত্তর, অথচ আজ বুঝলাম আমার সম্পদ ফিরে এসেছে অহংকারের জন্য নয়, বরং আমার ভেতরে জেগে ওঠা মানবিকতার জন্য। সেই সোনার বস্তা কাঁধে নিয়ে নরেশ ফিরে এলো রাখালের কোণে ঘরে, যেখান থেকে তার নতুন জীবনের শুরু হয়েছিল। বাবু, এসব কি? এত সোনাদানা আপনি কোথায় পেলেন? আপনার তো শরীরও এখনো পুরোপুরি সারেনি। এসব আমার হারানো সম্পদ রাখাল, কিন্তু জানো, আমি এই তোমার ভাঙা ঘরে থেকে এমন কিছু শিখেছি যা আমার সব সম্পদ দিয়েও কেনা যেত না। এখান থেকে কিছুটা তোমাদের জন্য। এটা তোমাদের উপকারের প্রতিদান নয়, আমার কৃতজ্ঞতার একটা ছোট্ট চিহ্ন মাত্র। বাবু, আমি তো এমনিতেই সাহায্য করেছিলাম, প্রতিদানের আশায় নয়। তবে আপনি এত করে দিতে চাইলে না করব না, এটা আপনার আশীর্বাদ হিসেবেই রাখব। আশীর্বাদ নয় রাখাল, বলো বন্ধুত্বের চিহ্ন। আজ থেকে তুমি শুধু আমার উপকারী নও, আমার বন্ধু। কয়েকদিন পর নরেশ রাখালের কাছ থেকে বিদায় নিয়ে রওনা দিল সোনাপুরের পথে। পথের মাঝে হঠাৎ দেখা হয়ে গেল মদন আর প্রহরীদের সাথে, যারা ডাকাতের হাত থেকে পালিয়ে বেঁচে গিয়েছিল। কর্তা, আপনি বেঁচে আছেন? আমরা তো ভেবেছিলাম আপনাকে হারিয়ে ফেলেছি। আপনাকে ফেলে পালিয়ে গিয়েছিলাম বলে নিজেদের ক্ষমা করতে পারছিলাম না কর্তা। তোমাদের কোনো দোষ নেই, জীবন বাঁচানোই তখন সবচেয়ে জরুরি ছিল। বরং আমিই তোমাদের কাছে ক্ষমা চাই, এতদিন তোমাদের কথা কখনো মন দিয়ে শুনিনি। কর্তা, আপনি এভাবে কথা বলছেন কেন? আপনাকে যেন সম্পূর্ণ অন্য একজন মানুষ মনে হচ্ছে। সব হারিয়ে আমি যা কুড়িয়ে পেয়েছি মদন, সেটা আমার সব সোনার চেয়েও দামি। সেটাই আমাকে ভেতর থেকে বদলে দিয়েছে। চলো এবার ঘরে ফেরা যাক। গ্রামে ফিরেই নরেশ সবার আগে ডেকে পাঠালো হরিপদ কৃষককে, যার জমি সে একদিন কেড়ে নিতে চেয়েছিল। মহাজন মশাই, আমাকে ডেকেছেন? আমি তো এখনো ঋণ শোধ করতে পারিনি, জমির দলিলও সাথে আনিনি। হরিপদ, তোমার সব ঋণ আজ থেকে আমি মকুফ করে দিলাম। শুধু তাই নয়, তোমার জমিতে নতুন করে চাষ করার জন্য বীজ আর যা যা লাগে সব আমি পাঠিয়ে দেব। মহাজন মশাই, আপনি তো সেই মানুষ নন যাকে আমরা এতদিন চিনতাম। আগের নরেশ জঙ্গলেই মরে গেছে হরিপদ। যে ফিরে এসেছে সে শিখেছে টাকার চেয়েও অনেক বড় কিছু আছে এই পৃথিবীতে। আপনার এই ঋণ আমি সারা জীবন ভুলব না মহাজন মশাই। ঋণ নয় বলো, ভালোবাসা। আজ থেকে আমরা মহাজন প্রজা নই, প্রতিবেশী। এরপর থেকে সোনাপুর গ্রাম আর এক নরেশকে চিনল,
যে মহাজন একদিন গরিবের চোখের জলকে তুচ্ছ করত, সেই এখন নিজের সম্পদ দিয়ে গ্রামে স্কুল বানালো, দুর্ভিক্ষে অন্নসত্র খুলল, ঋণগ্রস্ত কৃষকদের পাশে বন্ধুর মতো দাঁড়ালো। গ্রামের মানুষ যাকে একদিন ভয় পেত, তাকেই আজ ভালোবাসতে শিখল।